নমস্কার, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না, তাই আপনাদের অর্থাৎ শ্রোতা বন্ধুদের পছন্দ অনুসারে গল্প পড়া আমি মনে করি প্রধান এবং প্রথম কর্তব্য। তাই আপনাদেরই অনুরোধ মতন বিগত বেশ কয়েকটি পর্ব ধরে আমি শোনাচ্ছি বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, অবিস্মরণীয় যার সৃষ্টি। সেই উপন্যাসটির নাম দৃষ্টি প্রদীপ। আগে আমি 16টি পর্ব শুনিয়েছি, একে একে প্রায় শেষ দিকে আমি চলে এসেছি। আজকে আমি শোনাব 17তম পর্ব। দৃষ্টি প্রদীপে আপনারা আগের পর্বগুলোতে শুনেছেন জিতু অর্থাৎ যে কেন্দ্রীয় চরিত্র, সে মাঝে মাঝেই তার মনের খেইটা হারিয়ে ফেলত, অর্থাৎ সে সাধারণ মানুষের থেকে একটু অন্য রকম ছিল। সাধারণ মানুষ খালি চোখে যা দেখতে পায় না, জিতু কিন্তু সেই সমস্ত এমন কিছু জিনিস দেখতে পেত যা স্বাভাবিকভাবে কল্পনাও করা যায় না। এমনকি মৃত ব্যক্তির সঙ্গে সে কথাবার্তাও বলতো। এক কথায় তার একটা আধ্যাত্ম দৃষ্টি এমন ছিল যা মাঝে মাঝেই জ্বলে উঠত হঠাৎ করে, এবং সেই দিয়েই সে এমন কিছু জিনিস দেখত যা সাধারণ মানুষ খালি চোখে দেখতে পেত না, এবং সেটা পরবর্তীকালে সত্যি বলে প্রমাণিত হতো। জিতু প্রথমে পশ্চিম বাংলার উত্তরে অর্থাৎ চা বাগানে তার বাবার সঙ্গে ছোটবেলাটা কাটিয়েছিল। বাবা মা ভাই বোন নিয়ে তার সংসার ছিল, বেশ আনন্দেই জীবন কাটিয়েছিল। তারপর তার বাবা সেখান থেকে চলে আসেন তাদের পৈতৃক যে ভিটে সেখানে, কিন্তু সেখানে এসে সেই ছোটবেলার আনন্দ থেকে সে বঞ্চিত হয়েছিল। আত্মীয় স্বজনরা তাদেরকে যার পর নাই হেনস্থা করত, অপমান করত। কোনো মতে দাস দাসীর মতন মা ওই বাড়িতে থেকে গায়ে গতরে পরিশ্রম করে দুবেলা দুটো অন্ন সংস্থান করতেন। এইভাবে থাকতে থাকতে হঠাৎ তার বাবা একদিন মারা যায়। বলা যেতে পারে তার বাবা এক প্রকার উন্মাদ হয়েই মৃত্যু মুখে পতিত হয়। তারপর তার দাদা চাকরি নিয়ে চলে যায় অন্য জায়গায়। ক্রমে জিতু বাড়ি থেকে চলে আসে পড়াশোনার জন্য শ্রীরামপুরে। সেখানে সে আশ্রয় পায় একটা ভালো পরিবারে। পড়াশোনা শেষ করে সে আবার মায়ের কাছে যায়। সে দেখতে পায় আধ্যাত্ম দৃষ্টিতে তার মা খুব অসুস্থ। গিয়ে দেখে সত্যি তার মা খুব মরণাপন্ন। তারপর তার বোনকে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া হয় একজন দোজবরের সঙ্গে। তার জ্যাঠা এবং জেঠিমা জোর করেই এক প্রকার তাকে বিয়ে দেয়। সেই বিয়েও খুব একটা সুখের ছিল না। মায়ের মৃত্যুর পরে সে আবার বেরিয়ে পড়ে একাকী, পথে পথে ঘুরে বেড়ায় চাকরির খোঁজে, কিন্তু চাকরি তার হয় না। সে আবার একটা বৈষ্ণবের ঠেকে প্রায় 1 বছর কাটায়। সেই বৈষ্ণবে একটি মেয়ে মালতী বলে, সে তাকে ভালোবাসতে শুরু করে এবং জিতুও তার প্রতি ভালোবাসা আস্তে আস্তে বুঝতে পারে যে ভালোবাসাটা বাড়তে থাকে। কিন্তু একসময় সে যখন জানতে পারে এখান থেকে বিয়ে করার পরেও মালতী তার সঙ্গে চলে যাবে না, এই আখড়াতেই থাকবে, তখন একদিন সে আবার সেখান থেকে বিভাগী হয়ে চলে যায়।
তারপর তার দাদার মৃত্যু হয়। দাদার মৃত্যুর পর দাদার সন্তানদের নিয়ে সে আবার এক প্রকার জড়িয়ে পড়ে সংসারের জালে, যেখানে কোনো স্ত্রী নেই, বৌদিকে নিয়েই তাকে থাকতে হতো। কোনো মতে রোজগার করে বৌদি এবং দুটি সন্তানকে নিয়ে তার জীবনযাপন কোনো মতে চলত। কিন্তু ভাগ্যের পরিহাসে একদিন বৌদিও তাকে ছেড়ে চলে যায় পরলোকের পথে। তখন তার উপরই দায়িত্ব পড়ে দাদা ছোট ছোট সন্তানগুলোকে মানুষ করার জন্য। তখন কি করে বাচ্চাদের মানুষ করবে সেই চিন্তাতেই তার মাথার ঘুম একদম চলে যায়। ঘুম তার আসতেই থাকে না। আস্তে আস্তে পাড়া প্রতিবেশীদের কাছে তিনি বলেন যাতে বাচ্চাগুলোকে কেউ অন্তত একটু দেখে, কিন্তু কেউই সেই অর্থে ছোট সন্তানদের কাছে এসে থাকা বা দেখার একটুও চেষ্টা করেনি বা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। যারা আগের পর্বগুলো শোনেননি তাই আমি একটু আগের কি হয়েছে সংক্ষেপে বলে দিলাম। চলুন শুরু করা যাক আজকের পর্ব, 17তম পর্ব। ওকে কেউ দেখতে পারে না। দু একটা পাড়ার মেয়ে যারা বেড়াতে আসতো তারা মাঝে মাঝে একটু দেখাশোনা করতো, আবার বিভিন্ন মন্তব্য করত। আমি বুঝতাম মাতৃদুগ্ধ না পেয়ে বাচ্চাটা খুব কষ্টে আছে। ওর অপরাধ এই যে জন্মানোর পরে ওর বাবা মা দুজনেই মারা গেল। সেটা কি ওর পাপ? ওর মা শক্ত অসুখে পড়ল। খুকির একটা অভ্যেস ছিল যখন তখন হাসা। কেউ দেখুক আর নাই দেখুক, সে আপন মনে ঘরের আড়ার দিকে চেয়ে ফিক ফিক করে এক গাল হাসত। তার সে ক্ষুধা শীর্ণ মুখের দিকে তাকিয়ে আমার খুব কষ্ট হতো। সুন্দর হাসি আমি কতবার তার দেখেছি, সেই পবিত্র হাসি, কিন্তু সবাই বলতো আহা কি হাসে, আর হাসতে হবে না, কে তোমার হাসি দেখছে বাবা? ছোটবেলা জন্মের পরেই বাবা মাকে খেলি। উঠোনের নারকোল তলায় চট পেতে রৌদ্রে তাকে শুয়ে রাখা হয়েছে। কতদিন দেখেছি নীল আকাশের দিকে চোখ দুটো তুলে সে আপন মনে অবোধে হেসে যাচ্ছে। সে অকারণ অপার্থিব হাসি অর্থহীন খুশিতে ভরা ছিল। সে কেন হাসে, কি দোষে হাসে, কি বলবো, কেই বা বলবে? একদিন রাত্রে ঘুম ভেঙে দেখি ও খুব চেঁচিয়ে কাঁদছে। মাথা চাপাতে চাপাতে আবার ঘুমিয়ে পড়তো সে। আমি তাকে ঘুম পাড়িয়ে দিতাম বলা যায়। বরখুকে বলতাম একটু দুধ দে তো গরম করে, হয়তো ওর খিদে পেয়েছে জানিস তাই কাঁদছে। সব দিন আবার রাত্রে দুধ থাকতো না। সেদিন আঙুলটা চুষিয়ে অনেক কষ্টে ঘুম পাড়াতে হতো। একদিন সকালে ওর কান্না দেখে আর থাকতে পারলাম না। রোগীর সেবা ফেলে 2 ক্রোশ তফাতের একটা গ্রাম থেকে নগদ পয়সা দিয়ে আধসে দুধ জোগাড় করে নিয়ে এসে ওকে খাওয়ালাম। গোয়ালাকে কত খোসামত করে বেলা 12টার আগে কিছুতেই দুধ খাওয়ানো গেল না। মানুষ যদি বিবেচনাহীন হয়, নির্বোধ হয়, তবে বাইরে থেকে তাকে পশুর চেয়েও তো নিষ্ঠুর মনে হয়। এটা কি দোষের? যখন খুকির দুধের জন্য আমি সারা গ্রামখানার প্রত্যেকটা গোয়ালার বাড়ি বাড়ি খুঁজে বেরিয়েছি, যদি সকালের থেকে কেউ একটু দুধও বা দিয়েছে, সে বলেছে হয়তো বিকেলে আবার দেবে না। আগাম টাকা দিয়ে এসেছি আমি, কিন্তু প্রতিবারই বিফল মনে ফিরে এসেছি। সে সময় ঠিক আমার বাড়ির পাশেই সুরপতি মুখুজ্জের বাড়িতে 1.5 সের করে দুধ হতো। সুরপতি সস্তেক বিদেশে থাকেন, বাড়িতে থাকেন তার বিধবা এক কাজের মেয়ে, যে সে দেখাশোনা করতো তার বাড়ি। এদের অবস্থা ভালো, দোতলা কোঠা বাড়ি, 6-7টা গরু, নিজেই গায়ে ধুয়ে জানে, গায়ে ধুয়েই দুধ আনে। সকালে 8 সের দুধ আর বাকিটা দুপুরে প্রায় 1 সের। ওরা জানে যে দুধের জন্য খুকি কিভাবে কষ্ট পাচ্ছে। তাদের সঙ্গে আমার
এই সম্বন্ধের কথাও হয়েছিল অনেকবার বিয়েতে জন্য। আমার অনেকবার পৌরা মহিলাটাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করেছিল, আপনার কি মনে একটু কষ্ট হয় না? আমি দুধের কোনো সুবিধা করতে পারলাম না। 2-4 দিন এইভাবেই সকালে বিকেলে অনেক ঘোরাঘুরি করেছিলাম। সকালে ডেকে আমাকে তারা একবার চাও খাইয়েছিলেন, কিন্তু কখনো বলেননি একটু দুধ নিয়ে যাও না খুকির জন্য, খাইও। আমি কখনো তাদের বলিও নিয়ে প্রথমত আমার বাঁধো বাঁধো ঠেকেছিল, দ্বিতীয়ত আমার মনে হয়েছে এরা সব জেনেও যখন নিজের এতটুকু মানবিকতা বোধ নেই, নিজের থেকে একটু দুধ নেওয়ার কথা বলে না, তখন আমি বললে এরা ছলছুতো করে দুধ দেবে না। তবুও আমি এদের নিষ্ঠুর স্বার্থপর ভাবতে পারি না। বিবেচনাহীনতা, কল্পনা শক্তির আতস কাচের দ্বারা তাদের আমি দেখতে পারিনি। দেখা উচিত হয়তো ছিল। কতবার ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছি ওর কষ্ট আমি আর দেখতে পারি না। ভগবান, আপনি একটু দুধের ব্যবস্থা করে দিন না। ওর মুখের সেই অবোধ উল্লাসের হাসি প্রতিবার ছুরির মতো আমার বুকে এসে বিঁধেছে। কতবার মনে মনে ভেবেছি আমি যদি দেশের ডিক্টেটর হতাম, তবে আমি আইন করে দিতাম শিশুদের দুধ না দিয়ে কেউ কোনো বড়টা দুধ খেতে পারবে না, ছুতে পারবে না পর্যন্ত। কতবার ভেবেছি, বৌদিদি যদি না বাঁচে এই কচি শিশুকে আমি কি করে মানুষ করব? স্তন দুধ কী করে আমি দেব? একে কে স্তনের দুধ খাওয়াবে? কেউ তো দেবে না এই পাড়াগাঁয়ে। বিলিয়ে দিলেও মেয়ে সন্তান তো কেউ নিতে রাজিও হয় না যে আমি কাউকে দিয়ে দেব, নিতান্ত নিচু জাত ছাড়া। আটঘরাতে থাকতে ছেলেবেলায় এরকম একটা ব্যাপার শুনেছিলাম। গ্রামের শশীপত ভট্টাচার্যের কেউ ছিল না, এদিকে শিশু দুটি মেয়ে। অবশেষে যদুমুচির বউ এসে দুটি বাচ্চাকে নিয়ে গেছিল। এই সোনার খোগেকে সেই রকম বিলিয়ে দিতে হবে পরের হাতে? কি অসহায় আমি! কত বিনিদ্র রজনী আমি কাটিয়েছি ঘুমন্ত শিশুর মুখের দিকে চেয়ে এই ভাবনায়। এই বিপদে আমার প্রায়ই মনে হয়েছে মালতীর কথা। মালতী আমার এই বিপদ থেকে উদ্ধার নিশ্চয়ই করত। সে যে কোনোভাবে হোক সে একটা উপায় বার করতই। যদি খুকিকে বুকে নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াই তাহলে কেমন হয়? সে চুপ করে মনে হয় থাকতে পারবে না। তারপর অভিমান করে চলে এসেছিলাম আমি। দেখা পর্যন্ত আমি করে আসিনি আসার সময়। আর তারপর একদিন আমি যেতেও পারিনি। একদিন একটু খোঁজ খবর নিইনি পর্যন্ত, একখানা চিঠি পর্যন্ত আমি দিইনি। আমার বিপদের সময় সে কেন এসে দাঁড়াবে আমার পাশে? বা সে কেনই আমায় ক্ষমা করে দেবে? কিন্তু খুকি আমার সব চিন্তা থেকে মুক্ত করে দিল। তার যে হাসি কেউ দেখতে চাইছে না, একদিন শেষ রাত্রে সে সেটা বুঝিয়ে দিল। শেষ রাত্রি থেকে সেই হাসি চিরকালের জন্য মিলিয়ে গেল। অল্প দিনের জন্য এসেছিল, কিন্তু বড় কষ্ট পেয়ে গেল। কিছুই কিছুই সে চায়নি, শুধু একটু মাতৃস্তন্য। কি লোলুপ হয়ে উঠেছিল তার জন্য। তার খুদে খুদে হাত দুটো দিয়ে ব্যগ্রভাবে আমার আঙুলটা আঁকড়ে ধরে অধীর আগ্রহে চুষত, যেন সে মাতৃস্তন খাচ্ছে এই ভেবে। আমার কি কম কষ্ট হয়েছে অবোধ শিশুকে এই প্রতারণা করতে? জগতে কত লোক, কত সঙ্গত অসঙ্গত খেয়াল পরিতৃপ্ত করবার সুযোগ সুবিধা পাচ্ছে, আর একটা ক্ষুদ্র শিশুর নিতান্ত ন্যায্য একটু স্বাদ আমি পূর্ণ করতে পারিনি। সেটা অপূর্ণ রয়ে গেল। কেন কেন? আমি শুধু তাই ভাবি। বৌদি ক্রমে সেরে উঠলেন। কিছুদিন পর আমার হঠাৎ একদিন জ্বর হলো। ক্রমে জ্বর থেকে কি হলো জানি না, জ্বরটা বেঁকে দাঁড়ালো। আমি অজ্ঞান অচৈতন্য হয়ে পড়লাম। দিনের পর দিন যায়, জ্বর ছাড়ে না। 21 দিন কেটে গেল। দিনে রাতে জ্ঞান হারিয়ে ফেলছি যেন।
কখন রাত হয় দিন হয় কিচ্ছু বুঝতে পারি না। মাঝে মাঝে চোখ মেলে দেখি বাইরে রোদ একটু ঘরে এসে পড়েছে। তখন বুঝি এটা দিন। বিছানার ওপরটায় ওপাশটায় ক্রমশ একটু আস্তে করে পাশ ফিরে দেখি। মনে হয় যেন ক্রমশ আমি অনেক দূর দেশে চলে যাচ্ছি, আফ্রিকা কিংবা জাপান। ওখানে পৌঁছনো আমার শরীর ও মনের শক্তির বাইরে। অধিকাংশ সময় ঘোর ঘোর ভাব কাটে। সে অবস্থা যেন কত দেশে আমি বেরিয়ে পড়ি, কত জায়গায় যাই। যখন যাই তখন যেন আর আমার অসুখ থাকে না। সম্পূর্ণ সুস্থ, আনন্দে আমি মন ভরিয়ে তুলি। রোগশয্যার স্বপ্ন বলে মনে হয় আমার। একবার মনে হলো 2 ফুট ঝাঁঝা করছে, আমি দ্বারবাসিনীতে যাচ্ছি খুকিটাকে কোলে নিয়ে। দুর্গাপুরের ডাঙা পার হয়ে সেখানে চলে গেলাম। আবার সেই কাদর নদী, সেই তালবন, রাঙামাটির পথ। মালতী বড় ঘরের দাওয়ায় বসে কি যেন করছে। উদ্ভব দাস আমায় দেখে চিনতে পারল। কাছে এসে বলল, বাবু যে, কি মনে করে এতদিন পর? উদ্ভব দাস, হ্যাঁ উদ্ভব দাসই তো। তারপর আমাকে বলল, আপনার কোলেও কে? মালতী কাজ ফেলে মুখ তুলে দেখতে গেল উদ্ভব দাস কার সঙ্গে কথা বলছে। তারপর আমায় চিনতে পেরে অবাক আর আড়ষ্ট হয়ে সেখানেই বসে রইল। আমি এগিয়ে দাওয়ার কাছে গিয়ে বললাম, তুমি কি ভাববে জানি না মালতী, কিন্তু আমি বড় বিপদে পড়ে এসেছি। এই ছোট্ট খুকি আমার দাদার মেয়ে। এর মা সম্প্রতি মারা গেছে। একে বাঁচিয়ে রাখবার কোনো একটা ব্যবস্থা করতে পারো? আমার মাথায় আসছে না। আর তো আমার কেউ নেই, একমাত্র তোমার কথাই মনে হলো, তাই একে নিয়ে এলাম তোমার কাছে। একে নাও, এর সব ভার আজ থেকে আমি তোমাকে দিলাম। তুমি ছাড়া কারোর হাতে একে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো না। মালতী তাড়াতাড়ি খুকিকে আমার কোল থেকে তুলে নিল। তারপর আমার রুক্ষ চুল আর উদ্ভ্রান্ত চেহারার দিকে অবাক হয়ে চেয়ে রইল। পরক্ষণে সে দাওয়া থেকে নেমে এসে বলল, আপনি আসুন, উঠে এসে বসুন। আখড়ায় আর যেন কেউ নেই। উদ্ভব দাসও কোথায় যেন গেছে, আর দেখতে পেলাম না। শুধু মালতী আর আমি। ও ঠিক সেই রকমই আছে, সেই হাসি, সেই মুখ, সেই ঘাড় বেঁকিয়ে কথা বলার ধরন ভঙ্গি। হেসে বলল, তারপর? আমি বললাম, তারপর আর কি, এই তো এই তো আমি এলাম। এতদিন কোথায় ছিলেন? নানা দেশে। তারপর দাদা মারা গেলেন, আমার ওপরে ওদের সংসারের ভার। উফ, কি নিষ্ঠুর আপনি। তারপর তারপর সে বলল, আপনি বসুন, খুকির সম্বন্ধে একটা তো কিছু ব্যবস্থা করতে হবে। একবার নীরদা দিদিকে ডাকি। আমি বললাম, আমি কিন্তু এখনই যাব মালতী। ছোট ছোট ছেলে মেয়েদের ফেলে রেখে এসেছি গ্রামের বাড়িতে, আমাকে যেতেই হবে। মালতী আশ্চর্য হয়ে বলল, আজই? আমি বললাম, আমার কাজ আমি শেষ করেছি, এখন তুমি যা করবার খুকিকে নিয়ে করো। আমি থেকে আর কি করবো এখানে, আমি যাই। মালতী স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, আমায় নিয়ে যান তবে। আমি অবাক হয়ে বললাম, সে কি মালতী, তুমি যাবে আমার সঙ্গে? তোমাকে তোমাকে আমার সঙ্গে যাবার কথা তো আমি বলেছিলাম, তুমি তো বলেছিলে। বাকি কথা আর বললাম না। তারপর বললাম, আচ্ছা, তোমার এই আখড়া মালতীর সঙ্গে যেদিন ছাড়াছাড়ি হয়েছিল, সেদিনও যেমন ও চোখ নামিয়ে কথা বলছিল, ঠিক তেমনি ভঙ্গিতে চোখটা মাটির দিকে রেখে স্পষ্ট দৃঢ় স্বরে বলল, আপনি আমায় নিয়ে চলুন, আপনার সঙ্গে আমি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। এবার আমি আপনাকে না একলা যেতে দেব না।
তারপর 41 দিন জ্বরে কাবু হয়ে অবশেষে জ্বর থামল। সেরে উঠলে বৌদিদি একদিন বললেন, জ্বরের ঘোরে মালতী মালতী বলে কাকে ডাকছিলে? কে মালতী ঠাকুরপো? আমি বললাম, ও একটা মেয়ে, বাদ দাও ও কথা। আমি রোজ বলতাম? কতদিন বলেছি? হ্যাঁ, কতদিন বলেছ? এই অসুখ বিসুখে মাসিমার দেওয়া সেই 100 টাকা তো গেলই। বৌদির গায়ের সামান্য যা 2-4খানা গয়না ছিল তাও গেল। নতুন চাকরিটাও সঙ্গে সঙ্গে গেল। এখান থেকে 3 ক্রোশ দূরে কামালপুর বলে একটা গ্রাম আছে, নিতান্ত পাড়াগা, জঙ্গলে ভরা। সেখানকার 2-1জন জানাশোনা ভদ্রলোকের পরামর্শে সেখানে একটা পাঠশালা খুললাম। বৌদিদিদের আপাতত কালীগঞ্জে রেখে আমি চলে গেলাম কামালপুর। একটা বাড়ির বাইরে ঘরে বাসা নিলাম। বাড়ির মালিক চাকরির স্থানে থাকেন। বাড়িটাতে অনেক দিনই কেউ ছিল না, ফাঁকাই ছিল। বাড়ির পিছনে একটা আম কাঁঠালের বাগান। পাঠশালায় অনেক ছেলে জুটল, কতগুলো ছোট মেয়েও এলো। সংসারে যা আয় হয় তা একরকম চলে যায়। সময় বড় মনের দাগ মুছে দেবার যন্ত্র। সে জানে সব কি করতে হবে। আবার নতুন মন, নতুন উৎসাহ পেলাম। সঙ্গে সঙ্গে জীবনের একটা নতুন অধ্যায় কীরকম শুরু হলো তাই এবারে আমি এখানে বলবো। পাঠশালা খোলবার পরে প্রায় 2 বছর কেটে গেছে। ভাদ্র মাস, বেশ শরতে রোদ ফুটেছে। বর্ষার মেঘ আকাশে আর দেখা যাচ্ছে না। একদিন আমি পাঠশালায় গেছি। একটা ছোট মেয়ে বলছে, মাস্টারমশাই, পেনও হরিণ দিদির হাতে না আঁচড়ে কামড়ে দিয়েছে। ওই দেখুন, ওর হাত থেকে না রক্ত পড়ছে। যে মেয়েটার হাত আঁচড়ে দিয়েছে তার নাম ছিল হিরণময়ী। বয়স হবে বছর 14। পাঠশালার কাছে ওদের বাড়ি। কিন্তু মেয়েটা আমার পাঠশালায় ভর্তি হয়েছে বেশি দিন নয়। ওর বাবার নাম কালীনাথ গাঙ্গুলি। তিনি কোথাকার আবাদের নায়েব। সেইখানেই থাকেন। বাড়িতে খুব একটা আসেন না, কমই আসেন। আমি লক্ষ্য করেছি এই মেয়েটি সকলের চেয়ে সজীব, বুদ্ধিমতী, অত্যন্ত চঞ্চলা। সকলের চেয়ে সে বয়সে বড়, সকলের চেয়ে সভ্য এবং শৌখিন। কিন্তু তার একটা দোষ আছে, কেমন একটু উদ্ধত, একটা উদ্ধত স্বভাবের মেয়ে সে। একদিন কি একটা অঙ্ক ওকে দিলাম, সবাইকে দিলাম। ওর অঙ্কটা ভুল হলো। বললাম, তুমি অঙ্কটা ভুল করলে কেন হিরণ? অঙ্কটা ভুল হয়েছে শুনে বোধহয় ওর রাগ হলো। আর দেখছি সব সময় রেগে গেলেই কেমন যেন এটা করে। কারোর বকুনি সে সহ্য করতে পারে না, ক্ষেপে ওঠে। খুব সম্ভব সেই জন্যেই ও রাগের সুরে বলল, কোথায় ভুল হয়েছে বলুন তো? কিসের ভুল হলো বলে দিন না আমাকে একটু। আমি বললাম, কাছে এসো, অত দূরে থেকে দেখিয়ে কি করে বোঝাবো তোমাকে? আমি দেখে আসছি যে কদিন ও এসেছে আমার কাছ থেকে দূরে বসে থাকে। ও উদ্ধতভাবে বলল, কেন? ওখান থেকেই বলুন না, আপনার কাছে কেন যাব আমি? আমার মনে হলো ও বড় মেয়ে বলে আমার কাছে আসতে বোধহয় একটু সংকোচ অনুভব করছে। কিন্তু তার জন্যে ওরকম উদ্ধত সুর হবে কেন তার? বললাম, কাছে এসে আঁক দেখে নিতে পারবে ঠিকঠাক আছে কি না, এই জন্যই তো বলা। ও বলল, সেসব কথার কি দরকার আছে? আপনি দিন না অঙ্ক, ওখান থেকেই বুঝিয়ে। রাগে বিরক্তিতে আমার মনটা ভরে গেল। আচ্ছা মেয়ে তো,
মাস্টারদের সঙ্গে কথাবার্তা কী করে বলতে হয় সেটা জানে না। আর আমার যখন এত অবিশ্বাস, তখন তাহলে কেন সে এখানে আসে পড়তে? সেদিন আমি ওর সঙ্গে আর কোনো কথাই বলিনি। পরদিনও তাই। স্কুলে এলো, নিজে বসে বসে কী লিখলো, কী দেখলো বইতে কে জানে। আমি কোনো কথাই বললাম না। ছুটির কিছু আগে আমাকে বলল, আমার ইংরেজিটা একবার ধরুন না। আমি ওর পড়াটা নিয়ে তারপর শান্তভাবে বললাম, হিরণ, তোমার বাড়িতে বলো আমি তোমাকে পড়াতে পারবো না, অন্য যেন কোনো ব্যবস্থা করে নেয়। আমি বললাম, মনে থাকবে তো? হিরণময়ী মুখে একটা বিস্ময় ফুটে উঠল। বলল, কেন? আমি বললাম, না না, তুমি বড় মেয়ে, এখানে তোমার অসুবিধা হবে পড়তে, বুঝলে? ও বলল, রাগ করেছেন নাকি? কি করেছি আমি, বলুন না। আমি বললাম, কাল তোমার ওই কথাটা আমাকে কিন্তু বলা উচিত হয়নি হিরণ। উচিত ছিল কি, বলো না। কি বলে তুমি বললে আপনার কাছে আমি কেন যাব? ওখান থেকেই বলুন না। বলো তুমি, তুমি আমার কাছে তাহলে পড়তে আসো কেন, বলো? হিরণময়ী হেসে বলল, ও এই ব্যাপার? তা কি এমন বলেছি আমি আপনাকে? তা যখন আপনি বলেছেন তখন কোনো দোষ নেই না, আমার বেলাতেই দোষ? কেন? কেন তুমি বললে ওই রকম? তোমার দুঃখতে দুঃখিত হওয়া উচিত এই কথা বলার জন্য, তাই কি না? হিরণময়ী বলল, হ্যাঁ হ্যাঁ, হয়েছি তো দুঃখিত, তাতে হলোটা কি? এখন নিন। তারপর যখন ওর অঙ্ক দেখলাম, তখন হঠাৎ আমার মুখের দিকে এমনভাবে তাকালো যে আমি বুঝতে না পেরে দৃষ্টিতে একভাবে ওদের দিকে চেয়ে রইলাম। উফ, আপনার কত রাগ! আগে তো কখনো রাগ দেখিনি এরকম। তখনও সে আমার মুখের দিকে একইভাবে একই দৃষ্টিতে চেয়েছিল। বোঝবার চেষ্টা করলাম। ওর রকম সকম দেখে আমার হাসি পাচ্ছিল। আমি হাসি চাপতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে এই মুহূর্তে হিরণময়ীকে নতুন চোখে দেখলাম। দেখলাম হিরণময়ী অত্যন্ত লাবণ্যময়ী। ওর চোখ দুটো যেন একটা কীরকম প্রস্ফুটিত হয়ে বেরিয়ে আছে, ডাগর ডাগর, এক কথায়। টানা জোড়া ভুরু দুটো সরু রেখার মতন, কপালের গড়ন ভারী সুন্দর, চাচা চাচা ছোট ছোট চোখ, অর্ধচন্দ্রাকৃতি, মাথায় এক রাশ কালো চুল। ও তখনও আমার দিকে সেইভাবেই চেয়ে আছে। 1 মিনিটের ব্যাপার নয়, সবটা মিলেমিশে। পরদিন থেকে একটা ব্যাপার লক্ষ্য করলাম, হিরণময়ী আমার কাছ থেকে তত দূরে বসে আর কেউ তেমন বসে না। আর না ডাকলে সে আসেও না পড়া বুঝতে আমার কাছে। একদিন আমায় বলল, জানেন মাস্টারমশাই, আমার সব দলেরা আমায় এরা ভয় করে, জানেন? আমি অবাক হয়ে বললাম, কারা? হাত দিয়ে পাঠশালার সব ছাত্রছাত্রীদের দেখিয়ে বলল, ওরা। আমার কথা কেউ শোনে না, কেউ চলার চেষ্টাও করে না কথা মতো, শুধু সবাই ভাবে ভয় করে। কেন ভয় করে? কেন? এমনি করে। আমি যা বলবো ওদের তাই শুনতে হবে। পাঠশালায় অনেকেই যে হুকুম করে, যার ওপর হুকুম করে, সেই প্রভু তাদের চালায়, সেই মতন তারা চলে। এটা ঠিক কথা। তবে পেনও যে সেদিন
ওর হাতে আঁচড়ে দিয়েছিল, সেটার কি কথা হয়েছে কোনো? দেশের রাজার বিরুদ্ধে তো আর প্রজারা বিদ্রোহী হতে পারে না। রোজ রাত্রে বাসায় এসে সন্ধেবেলা পরোটা ভাজি। দু একদিন পর সন্ধ্যাবেলায় ময়দা মাখছি একা রান্নাঘরে বসে। সন্ধ্যা সাড়ে বারোটা সন্ধ্যা সন্ধ্যা সাড়ে বারোটা সন্ধ্যা 7টা, রাত 12:30। হ্যারিকেনের আলো, দিনের আলো সব একাকার হয়ে যায়। তাই জন্যই সন্ধ্যা রাতের মধ্যেও যেন ফারাক থাকে না, খুঁজে পাওয়া যায় না। হিরণময়ী সামনে এলে সবই যেন কেমন একটা আমার আবার গুলিয়ে যাওয়া শুরু হয়েছে। কখন সন্ধ্যা হচ্ছে, কখন রাত হচ্ছে, সবই আমি ভুলভাল বলে ফেলি। হিরণময়ী যখন কাছে এসে দাঁড়ায়, শশব ব্যস্ত হয়ে আমি উঠে বিস্মিত মুখে বলি, হিরণ, এসো এসো, কি মনে করে? হিরণময়ী একটা স্বভাব আমি গোড়া থেকে লক্ষ্য করছি, কখনোই কোনো প্রশ্নের ঠিক ঠিক জবাব সে দেয় না। আমার পাঠশালার আর বাকি লোকেদের ছেলেদের মতো নয়, মেয়েদের মতো নয়। আমার কথার কোনো উত্তর না দিয়ে বলল, আপনি কি প্রতিদিন ময়দা মাখেন? ওই বুঝি ময়দা মাখা হচ্ছে? আমি বিপন্ন হয়ে পড়লাম। 14 বছরের মেয়েকে পাড়াগাঁয়ে সবাই বড়ই বলে। আমার কাছে এরকম অবস্থায় আসাটা তার বোধহয় ঠিক হয়নি। এসব জায়গায় গতিক আমি জানি, হাবভাবটা ভালো নয়। বললাম, তুমি যাও হিরণ, পড়াশোনা করো, যাও। হিরণময়ী হেসে বলল, তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি যাব না, এই বসলাম। বেজায় একগুঁয়ে মেয়ে, আমি তো তাকে জানি। সে বলল, একটু অঙ্ক করে দেবেন? আমি বললাম, কি 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 বলছো? না না না, থাক থাক থাক, আপনি একটা গল্প বলুন না, একটু গল্প শুনতে ইচ্ছা করছে। ও, আপনি বুঝি এখন ময়দা মাখবেন? সরুন 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 দেখি, আমি মেখে দিচ্ছি। কি হবে, রুটি না লুচি? আপনি এই পিঁড়িটাতে চুপচাপ বসে একটু গল্প করুন আমার সাথে। সেই থেকে হিরণময়ী রোজ সন্ধেবেলা আমাকে সাহায্য করতে আসতো। মৃদু প্রদীপের আলোতে হাসি হাসি মুখে সে তার খাতাখানা খুলে অঙ্ক করা শুরু করত। কাজে কিন্তু সে আমাকে কখনোই হারাতে পারত না। যদিও সে রুটি পরোটা সবই তৈরি করে দিত, কিছুতেই আমার বারণ শুনতো না। ওর সঙ্গে আমি পারবো না, এটা আমি বলে দিয়েছি, কিন্তু হলে হবে কি? ওর মায়ের বারণও তো ও শোনে না। একদিন কথাটা আমার কানে এলো, শুনলাম একদিন মাকেও বলছে ওদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে, কেন কেন যাই? তাই তুমি প্রশ্ন করছো? কেন যাই আমি হিরণময়ীর কাছে? আমি ওকে অঙ্ক কষাতে যাই, বুঝলে? হিরণময়ীকে বললাম, শোনো হিরণ, আমার এখানে সন্ধ্যাবেলায় আর এসো না। যখন তোমার মা বকেন, কি দরকার আছে এখানে আসার? মার কথাটা অন্তত তোমার শোনা তো উচিত, তাই না? বুঝলে? পরদিন হিরণময়ী সত্যি আর এলো না। আমার সন্ধেটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে ওর না আসাতে। সেদিন প্রথম লক্ষ্য করলাম, 7-8 দিন তখন কেটে গেছে। হিরণময়ী পাঠশালাতে রোজই আসে। তাকে জিজ্ঞাসা করি না কেন সে সন্ধেবেলায় আসে না এখন আর। একদিন সে পাঠশালাতেও এলো। 2-3 দিন ধরে জিজ্ঞাসা করে তারপর জানতে পারলাম মামার বাড়ি গেছে তার মায়ের সঙ্গে সে। দেখে আশ্চর্য রকমের একটা অবাক লাগলো।
দেখি আশ্চর্য হলাম যে আমার পাঠশালা আর সেই পাঠশালা নেই। আমার সন্ধ্যাও আর তখন এইভাবে কাটে না। হিরণের বিয়ের সময় হচ্ছে, ওর মামার বাড়ি থেকেই বিয়ে দেওয়া হবে। মেয়ে দেখাতে নিয়ে এসেছে এখানে। বরপক্ষ এখানে মেয়েকে আশীর্বাদও করবে। মানুষের মন কি অদ্ভুত ধরনের বিচিত্র। হঠাৎ কথাটা শুনেই মনে হলো ও গাঁয়ের পাঠশালা উঠিয়ে দেবে। অন্যত্র কোথাও চেষ্টা করছে, কিছু দেখতে হবে। কেন যখন প্রথম পাঠশালা খুলেছিলাম এই গাঁয়ে, তখন তো হিরণের অপেক্ষায় এখানে আমরা বসে থাকিনি। তবে তবে সে থাকবই না, বা সে থাকলো না গেল, আমার তাতে কি আসে যায়? মাসখানেক কেটে গেছে। আমি কলের মতো কাজ করে যাই। একদিন সামান্য একটা বাদলা মতো হলো। পাঠশালায় ছুটি দিয়ে সকাল সকাল রান্না সেরে নেব বলে রান্নাঘরে ঢুকেছি। বেলা তখন কটা বাজে? এমন সময় দোরের কাছে দেখি হিরণময়ী এসে হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি বিস্মিত স্বরে খুশিতে টগবগ করে উঠলাম। তারপর বলে উঠলাম, এসো এসো হিরণ, এসো। কখন এলে তুমি? বসো না। হিরণময়ী বলল, কেমন আছেন আপনি? তারপরে সে এগিয়ে এসে সলজ্জ আড়ষ্টতার সঙ্গে ঝপ করে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে আবার সোজা হয়ে দোরের কাছে দাঁড়ালো। আমি এত খুশি হয়েছি তখন, ওকে কি বলবো। তখন বললাম, বসো, বসো না এখানে। হিরণ, তুমিই বা দাঁড়িয়ে কেন? হিরণময়ী বোধহয় একটু সংকোচের সঙ্গে এসেছিল। আমি ওর আশাটা কী চোখে দেখি এইটা নিয়ে ও সংকোচ ছিল। আমার কথা শুনে হাজার হোক নিতান্ত ছেলে মানুষ তো তারা নয়, ও যেন ভরসা পেল। ঘরের মধ্যে ঢুকে একটা পিঁড়ি পেতে বসলো। আমার মুখের দিকে চেয়ে বলল, কি কি সেই শিখিয়ে দিলেন যে? নর পরিত্যাগ প্রণালী নাকি? সব ভুলে গেছি। ছি ছি, সব ভুলে গেছি। দেখলাম ওর তখন বিয়ে হয়নি। ওকে আর কোনো কথা বলিনি অবশ্য আমি সেই নিয়ে। দেনা পাওনা ব্যাপারটা যতটা সম্ভব ভেঙে গেছে সেই সময়, সেই সম্বন্ধটা। 2-4 দিন অপরের মুখে সব কথা শুনলাম। আবার হিরণময়ী আমার পাঠশালাতে নিত্য আসা শুরু করলো। জানি না কি হয়েছিল, আগের সম্বন্ধ ভেঙে যাওয়াতেই বোধহয় আবার আমার কাছে আসছিল রোজ। সন্ধ্যাবেলাতে সে রোজ আসে পড়তে, ঝড় হোক বৃষ্টি হোক। আমি জানি না কেন সে আসে। সে কেন এখন কামাই করে না? কেন তার মা এখন আর বকেন না? আগে তো তার মা খুব বকতেন আমার কাছে এলে, সে কথা আমি জানি না। তবে বকেন না যে এটা আমি জানি। বরং একদিন হিরণময়ী আমাকে বলল, আজ আলো জেলে একটা বই পড়ছি। মা বললে, আজ যে তুই মাস্টারের কাছে গেলি না কেন রে? তাই আমি এলুম মাস্টারমশাই। আমি বললাম, তা বেশ তো, গল্পের বই পড়লেই পারতে। মা না বলে দিলে তো আজ আর আসতে না। না, কথাটা বলতে গিয়েই নিজের অলক্ষ্যেতেই একটা অভিমানের সুর বার হয়ে গেল। হিরণময়ী সেটা বুঝতে পেরেছে অমনি। এমন বুদ্ধিমতী মেয়ে এইটুকু বয়সে এসে বলল, নিন, আর রাগ করতে হবে না, ভেবে দেখুন না। আমি না এখানে যদি না আসতাম, বা আমি যদি আসতামও, তাহলে কি আপনি তাড়িয়ে দিতেন নাকি? দুঃখিত হয়ে আমি বললাম, ছি, ও কথা বলছো কেন হিরণ? তাড়িয়ে আবার তোমাকে কোনোদিন দিয়েছি আগে? কবে দিয়েছি? এ কথা বলে আমাকে কেন তুমি কষ্ট দিচ্ছ?
হিরণময়ী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে ছেলে মানুষের মতো হাসির বন্যায় চারদিকে ধুইয়ে দিল একদম। ঘাড় দুলিয়ে বলতে লাগলো, না না দেননি। কিন্তু কি বলো? না, তাই বলছিলাম। একদিন সেই তাড়ালেন, কেন আগে কেন করলেন না বলুন তো? আজ আবার সেটা বলছো তুমি আমাকে? আমি কবে তোমাকে তাড়িয়েছি? পরে আমার সুরটা নকল করে সে বলল, ওকে আমার মনে কষ্ট দেওয়া হয় জানেন। কি মানুষ আপনি, বলে আবার হিহি করে হাসতে লাগলো। আমি মুগ্ধ দৃষ্টিতে ওর হাসিতে উদ্ভাসিত হয়ে গেলাম। কি অপূর্ব চোখে মুখে তার একটা স্ত্রী যখন ছিল, কি অপূর্ব হাসিটা তার লাগলো আমার। যখন চোখ নামিয়ে নিলাম তখন সে আমার বেলুনটা তুলে নিয়ে নিজেই রুটি বেলতে বসে গেল। সেদিনও যখন চলে যায় ঝোঁকের মাথায় অগ্র পশ্চাৎ না ভেবেই ওকে আবার আমি বললাম, এরকম আর এসো না হিরণ। না না, সত্যি বলছি, তুমি আর এসো না এখানে। মনকে খুব দৃঢ় করে নিয়ে আমি কথাটা বলেই ফেলেই ওর মুখের দিকে চেয়ে আমার বুকের মধ্যে যেন একটা তীক্ষ্ণ খচখচ করে তীর বিঁধতে লাগলো। বললাম, কি বললাম নিজেই আমি জানি না। দেখলাম ও বুঝতে পারিনি বোধহয় আমি কি কথা বলছি। কি বোধহয় দোষ করে ফেলেছি নাকি জানি না, ভেবে আমার মুখটা বিবর্ণ হয়ে গেল উদ্বেগ আর ভয়ে। আমার মুখের দিকে একটুখানি চেয়ে রইল, যদি মুখের ভাবের কোনো কারণটা সে বুঝতে পারে এই ভেবে। না বুঝতে পেরে যাবার সময় দেখলাম ওর মুখটা কেমন যেন শুকিয়ে গেল। তারপর সে শুকনো মুখে আমাকে বলল, আমাকে তাড়িয়ে দিলেন তো? এই দেখুন, দেখুন না তাড়ালেন কি না। দুঃখে আমার বুকটা কেমন ফেটে গেল। নিম গাছটা তলা দিয়ে ও চলে যাচ্ছে, এখনো বেশি দূর যায়নি। ডেকে দুটো মিষ্টি কথা কি বলবো? ছেলে মানুষকে একটু সান্ত্বনা কি দেব? ডাকলাম শেষটা না পেরে, আই শোনো শোনো হিরণ শোনো। ও দাঁড়ালো না, শুনেও শুনল না, হন হন করে হেঁটে বাড়ি চলে গেল। পরদিন খুব সকালে উঠে বারান্দাতে বসে ব্রাউনিংয়ের বইটা পড়ছিলাম, এ সোল অফ ট্র্যাজেডি। হিরণ এসে দাঁড়িয়ে বলল, কি করছেন? এসো এসো হিরণ এসো, কাল তোমাকে ডাকলাম রাত্রে কত করে এলে না না। তুমি বড় একগুঁয়ে মেয়ে জানো, একবার শোনা তোমার উচিত ছিল আমি কি বলছি। মুখরা বালিকা তখন নিজ মূর্তি ধরেছে, বলল, আমি কি কুকুর নাকি দূর দূর করে তাড়িয়ে দেবেন, আবার একটু আত্মু করলে আবার ছুটে আসবো? আপনি বুঝি মনে ভাবেন না আমার শরীরে ঘেন্না নেই, অপমান নেই, তাই তাই তো? আমি বলতে লাগলাম, সকালবেলায় যে তোমাকে আবার ডেকেছিলাম তখনও তো এলে না। মা অনেক দিন আগেই আমাকে বারণ করেছিল, তবুও আমি আসতাম জানেন, তাদের কথা শুনতাম না। কিন্তু যখন আপনি কুকুর শেয়ালের মতো দূর দূর করে তাড়িয়ে দেন তখন আর ভালো লাগে না আমার। ওর চোখে জল ছাপিয়ে এসেছে, অথচ কি তেজ আর দর্পের সঙ্গে কথাগুলো বলে গেল। আমি বাধা দিয়ে বললাম, আমার ভুল হয়েছে, আমাকে ভুল বুঝো না। ছি ছি হিরণ, আচ্ছা চেঁচিও না বেশি, কেউ শুনলে কি ভাববে? আমার কথা শোনো একটিবার, রাগ করে না। ছি। হিরণ দাঁড়ালো না এক মুহূর্ত। অতটুকুমের রাগ দেখে আমার যেন কীরকম কৌতুক হলো, মনে হলো যেন ও রাগ না, এটা কৌতুক করছে। কিন্তু মনে আবার তেমনই কষ্টও হলো। কেন কেন মিথ্যে ওর মনে কষ্ট দিলাম আমি কাল? আহা, বেচারি বড় দুঃখে আঘাত পেয়েছে। আমার জ্ঞান আর কবে হবে? ছেলে মানুষকে ও কথা ওভাবে বলা আমার আদেও উচিত হয়নি। মন অত্যন্ত খারাপ হয়ে গেল। ভাবলাম এই গ্রামের পাঠশালা তুলে দিয়ে আমি অন্য কোথাও চলে যাই। এদিকে হিরণময়ী আর আমার পাঠশালায় আসে না। মাসের বাকি 8টা দিন পড়িয়ে নিয়ে পাঠশালা তুলে দেব ঠিক করে ফেললাম। সবাইকে বলেও রাখলাম কথাটা আগে থেকে, যাতে সবাই
অন্য কোনো ব্যবস্থা করে নিতে পারেন। যাবার দুদিন আগে জিনিসপত্র গোছাচ্ছি, হঠাৎ হঠাৎ কি হলো হঠাৎ? জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। আগামী পর্বে জিতুর জীবনে কি কোনো নতুন ঘটনা ঘটবে? নতুন জীবনের কোনো মোড় কি অপেক্ষা করছে? বেশিক্ষণ সময় নষ্ট আপনাদের করাবো না, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্বে। আর যাবার আগে একটা কথা বলি, যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি কিন্তু বিগত পর্বগুলো শুনছেন, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।